আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে পদ প্রকরণের উপর নেওয়া একটা ক্লাস এবং আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ অর্থাৎ ক্রিয়াপদ সম্পর্কে পড়ব। ক্রিয়াপদ এত গুরুত্বপূর্ণ একটা পদ যে পদটা না থাকলে একটা বাংলা বাক্য ঠিকঠাক মতো গঠিতই হতে পারে না। তো ক্লাসের শুরুতেই প্রথমেই একটু জানিয়ে নেই, কেউ কেউ একটু দুশ্চিন্তিত ছিলেন আমার শরীর স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটামুটি আগের চেয়ে একটু ভালো হয়েছে, তবে তারপরেও কিছুটা অসুস্থ। আমি এই কারণে একটু আস্তে আস্তে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো এবং গত ক্লাসে তোমরা যেভাবে আমার সাথে কোঅপারেট করেছো আশা করি এই ক্লাসেও তোমরা তোমাদের এই যে সহযোগিতার ধারা সেটা অব্যাহত রাখবে। তো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে? আমাকে অনেকেই সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসটা আহ, শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এসডি রুহুল বলছে আমি কেমন আছি, আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, আই হোপ এটা ঠিক হয়ে যাবে, তেমন কোনো বড় ব্যাপার না। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা দুইটা এক্সাম্পল দেখি। আমরা আজকে যে ক্লাসটা এটা একটু এক্সাম্পল বুঝে বুঝে আমরা যে ক্রিয়াগুলো আছে এই ক্রিয়াগুলোকে ডিটারমাইন করার চেষ্টা করব, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের যে বোঝাপড়াটা সে বোঝাপড়াটা এক্স্যাক্ট হচ্ছে কিনা এবং পারফেক্ট হচ্ছে কিনা। প্রথমে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, প্রথমে যে এই দুইটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিম বই পড়ছে, আরেকটা হচ্ছে তোমরা আগামী বছর অনার্স পরীক্ষা দিবে। বলো তো, মিম বই পড়ছে এইখানে ক্রিয়া কোনটা, আর তোমরা আগামী বছর অনার্স পরীক্ষা দেবে এখানে ক্রিয়া কোনটা? সো যারা যারা আমাকে সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি, একটুখানি অসুস্থ, তবে তোমাদের ক্লাসটা চালিয়ে নিতে পারার মতো শারীরিক সামর্থ্য আছে বলে মনে হয় এখনো, তাই আজকে একটু কষ্ট হলেও ক্লাসটা আমি শেষ করে দিই। কারণ যেটা ইতোমধ্যে আমি পোস্টে বলেছিলাম যে আমরা যদি আজকের পদ প্রকরণের ক্লাসটা আবার আগামী সপ্তাহে নিয়ে যাই, তখন দেখা যাবে যে আগামী সপ্তাহে অন্য কোনো টপিকের ক্লাস যদি শুরু করা হয় এই সপ্তাহের পরীক্ষাটা শেষ না করে, তাহলে দেখা যাবে সব কিছু মিলিয়ে একটা ভজঘট পাকিয়ে যাবে। এই কারণে আজকে একটু কষ্ট হলেও আমরা আজকে ক্লাসটা করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, সো আমাকে বন্ধুরা বলছে যে আহ, দুইটা এখানে ভার্ব আছে, দুইটা এখানে ক্রিয়া আছে। ক্রিয়াপদের ইংরেজি হচ্ছে ভার্ব। এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে মিম বই পড়ছে, আরেকটা হচ্ছে তোমরা আগামী বছর অনার্স পরীক্ষা দেবে। এই যে দেবেটা আর এই যে পড়ছেটা, এই দুইটা হচ্ছে এখানে ক্রিয়াপদ। তো সবাই সঠিক উত্তর দিয়েছো, সবার জন্য শুভকামনা। তারপরে দেখি এইখানে কেন পড়ছে আর দেবে এই দুইটা পদ ক্রিয়াপদ। কারণ হচ্ছে এই দুইটা পদ দ্বারাই কোনো না কোনো কাজ সম্পাদন করা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো না কোনো কাজ হওয়া বোঝাচ্ছে। বাংলা বাক্যে আমরা অবশ্যই দেখব যে কখনোই এমন কোনো বাক্য আমরা যদি গঠন করি যে বাক্যটাতে ভার্ব নাই, সেখানেও এমনকি আমরা দেখতে পাবো যে সেখানে ভার্বটা সরাসরিভাবে না থাকলেও ভার্বটা উজ্জ্ব থাকে। কিরকম হতে পারে? যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমি ভালো ছেলে, ঠিক আছে? আমি একটা প্রোনাউন বা একটা সর্বনাম, ভালো একটা অ্যাডজেক্টিভ, আর এই যে ছেলে, ছেলেটা হচ্ছে একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে জায়গাটা, এই যে এক্সাম্পলটা আমরা মাত্র বললাম, এখানে ভার্বটা কোথায়? ভার্বটা না থাকলেও এখানে ভার্বটা মূলত উজ্জ্ব আছে বা অ অনুল্লেখিত আছে বা উল্লেখ করা হয় না, এরকম অবস্থায় আছে। তার মানে হচ্ছে আমি হই ভালো ছেলে। এখানে যে হই, এই হইটা অনেক সময় বাংলায় ব্যবহার করা হয় না, তবে তার মানে কিন্তু এই না যে এই বাক্যটাতে কোনো ক্রিয়াপদ নাই। এই বাক্যটাতে ক্রিয়াপদ আছে, তবে ক্রিয়াপদটা উজ্জ্ব আছে বা অনুচ্চারিত আছে কিংবা অনুল্লেখিত আছে। একদম একইভাবে আমরা দেখতে পারি যে যখন ওই যে আমরা শূন্য বিভক্তি দেখি না, যেমন মনে করো মিম বই পড়ছে, এখানে মিমের সাথে কি কোনো বিভক্তি যুক্ত হয়েছে? বিভক্তি কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে যুক্ত হয় নাই, কিন্তু এই যে মিম বই পড়ছে যখন আমি বলছি, তখন এটা বাক্যে ব্যবহৃত হওয়া মানেই এখানে কোনো না কোনো বিভক্তি আছে বলে আমাকে ধরে নিতে হবে, এবং বলাই বাহুল্য আমি এখানে ধরে নেব যে এখানে শূন্য বিভক্তি আছে, ঠিক আছে? তারপরে দেখি এখানে মোটামুটি এই এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু বোঝালাম সেটারই ব্যাখ্যা বিশ্লেষণ লিখে দেওয়া আছে। তোমরা এটা পরবর্তীতে যখন তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব ওভারঅল, তখন তোমরা এটা পড়লেই পুরোটুকু বুঝে যাবে। আলাদা করে এখানে ব্যাখ্যা করার দরকার নাই এই মুহূর্তে। একটা বাক্যের অপরিহার্য অংশই হচ্ছে ক্রিয়াপদ। অপরিহার্য মানে কি জানো? অপরিহার্য মানে হচ্ছে যেটা না থাকলেই না, অর্থাৎ যেটা ম্যান্ডেটরি, ঠিক আছে? একটু লিখে দেই। আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে তোমরা যদি বাংলার পাশাপাশি ইংরেজিটা লিখে দিলেই তোমাদের জন্য বেশি সুবিধা হয়।
আচ্ছা, তো একটি বাক্যের যে অপরিহার্য অংশটা, এই অপরিহার্য অংশটাই হচ্ছে বা ম্যান্ডেটরি অংশটাই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা যায় না। ক্রিয়াপদ ছাড়া কি করা যায় না? ক্রিয়াপদ ছাড়া কখনোই কোনো বাক্য গঠন করা যায় না। ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো দেখি। একটা প্রশ্ন তোমরা করছো যে লেকচার শিট কি দেওয়া হয়েছে কিনা বিগত ক্লাসগুলোর। আমরা এখন পর্যন্ত পদের বাকি সবগুলো ক্লাসই প্রায় করে ফেলেছি, ক্রিয়াপদটাই বাকি আছে। আলাদা করে তোমাদের লেকচার শিটটা দেই নাই, কারণটা আমি সবসময় বলি, আমি যদি তোমাদেরকে এভাবে করে লেকচার শিট দিতাম যে পদ প্রকরণ লেকচার শিট 1, পদ প্রকরণ লেকচার শিট 2, পদ প্রকরণ লেকচার শিট 3, তাহলে বছর শেষে পরীক্ষার আগে তোমাদের সবগুলো গুছিয়ে নিতে বা খুঁজে পেতে বেশি বেগ পেতে হতো। এই জন্য আজকের ক্লাসে শেষ হওয়ার পরে আমি সবগুলো যে পদ আছে সবগুলো পদকে একসাথে একটা ফাইলে কম্পাইল করে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আশা করি তখন আর কোনো সমস্যা ছাড়াই পড়ালেখা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি ক্রিয়াপদের গঠন। ক্রিয়াপদের গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিয়াপদ কিভাবে গঠিত হয় বলো তো দেখি। ক্রিয়াপদ তার মানে হচ্ছে এখানে এইটা যখন একটা বাক্যে ব্যবহৃত হবে, কোনো শব্দ যখন কোনো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো কাজ করা বোঝায়, কোনো শব্দ যখন কোনো বাক্যে ব্যবহৃত হয়ে কোনো কাজ করা বোঝায়, তখন সেটাকে ক্রিয়াপদ বলে। তার মানে এইখানে কিন্তু এই যে ক্রিয়াপদটা আছে, এইখানে দুইটা জিনিসের যুক্ত হওয়ার একটা সুযোগ আছে বা একটা সম্ভাবনা আছে। সেইটা কিরকম আমরা এটা একটু দেখি। ক্রিয়ামূল বা ধাতুর সাথে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। আচ্ছা, একটু কঠিন জিনিস, আমি একটু দেখি পরের স্লাইডে গিয়ে এক্সপ্লেন করা যায় কিনা। ঠিক আছে, এইগুলো আমরা বাদ দিয়ে দিই। এটা হচ্ছে আমরা একবারে পরের স্লাইডে পড়ি, যাতে করে কিনা আমাদের বুঝতে কোনো সমস্যাই না হয়। আচ্ছা, হ্যাঁ এই তো ঠিক আছে। তো আমরা যেটা পড়ছিলাম সেখানে আবার ফেরত আসি। দেখো, এখানে বলা হচ্ছে যে ক্রিয়াপদের গঠনটা কিরকম হবে। ক্রিয়াপদের গঠন হচ্ছে, আমরা একটু যখন আমার ছোটবেলার পড়ার ট্রিকটা খুবই সিম্পল ছিল, আমি যখন কোনো ডেফিনিশন বা কোনো সংজ্ঞা বা কোনো ব্যাখ্যা রুল বুঝতাম না, তখন আমি ওটা ধীরে ধীরে পড়তাম। ধীরে ধীরে একটা একটা করে শব্দ করে করে এগোতাম, যাতে করে কিনা সবগুলো শব্দের আলাদা আলাদা অর্থ যখন আমি বুঝতে পারতাম, বাক্যটা বা ওই যে জটিল সেন্টেন্সটা সেটা কিন্তু খুব সহজেই বুঝে ফেলতাম। তো এখানেও আমরা তাই করাচ্ছি। আচ্ছা, দেখি ক্রিয়াপদের গঠনটা কিরকম। ক্রিয়ামূল বা ধাতুর সাথে পুরুষ অনুযায়ী কালসূচক ক্রিয়া বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। একটা কঠিন জিনিস, আমরা একটু দেখি, আমরা একটু মার্ক করি, যাতে তোমরা যখন পড়বে তখন তোমাদের পড়তে সুবিধা হয় বা বুঝতে পারো যে এই জায়গাটায় বেশি ইম্পর্টেন্স দিতে হবে। ক্রিয়ামূল বা ধাতুর সাথে, ক্রিয়ামূল বা ধাতু কোনটা তোমরা কি এটা জানো? ক্রিয়ামূল বা ধাতু হচ্ছে যখন কোনো ক্রিয়া ব্যবহৃত হয়, যখন কোনো শব্দ বাক্যে ক্রিয়া হিসেবে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেটার একদম যে ছোট্ট অংশটা, সেটা যে মূল অংশটা, অর্থাৎ যেই মূল অংশটার সাথে ছোট ছোট আরো জিনিসপত্র যুক্ত হয়ে সেটাকে একটা ক্রিয়াপদ বানায়, সেটাকে উচ্চারণযোগ্য করে, সেটা শোভাবর্ধন করে বা সেটার অর্থ প্রকাশে সাহায্য করে, সেটাকে আমরা বলতে পারি ক্রিয়া মূল। যেমন পড়ছে, ক্রিয়ামূল বের করার উপায়টাও খুবই সিম্পল, এটাও আমি বলে দিই। ঠিক আছে, দেখো ক্রিয়ামূল বের করার যে ব্যাপারটা সেটাও খুবই সিম্পল। ক্রিয়ামূল কিভাবে বের করা হয় আমি এখানে এটা লিখে দিই। হ্যাঁ, ক্রিয়ামূল বের করার জন্য, ক্রিয়ামূল বের করার জন্য ক্রিয়াকে নিতে হবে প্রথমে, প্রথমে ক্রিয়াকে নিতে হবে। ঠিক আছে, প্রথমে ক্রিয়াকে নিতে হবে। নিলাম ক্রিয়াকে, যেমন হচ্ছে সে বই পড়ছে, সে বই পড়ছে। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে এই যে পড়ছেটা আছে, এই পড়ছেটা হচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমি
পড়ছেটা নিলাম, ঠিক আছে। সেখান থেকে আমি দেখতে পাবো যে তারপরে অর্থাৎ প্রথমে ক্রিয়ামূল বের করার জন্য প্রথমে ক্রিয়াকে নিতে হবে, তারপরে ক্রিয়াকে তুচ্ছার্থে সম্বোধন করতে হবে, তুচ্ছার্থে সম্বোধন করতে হবে। সেটা কিরকম এটাও এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে ক্রিয়ামূল বের করার জন্য প্রথমে ক্রিয়াকে নিতে হবে, তারপর সেই ক্রিয়াকে তুচ্ছার্থে সম্বোধন করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে, তাহলে আমরা যা পাবো সেটাই ক্রিয়ামূল। ক্রিয়ামূল মানে কি? ক্রিয়ার যেটা মূল অংশ, বুঝছো? ক্রিয়ামূল বা এটার আরেকটা নাম হচ্ছে ধাতু। একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে সে বই পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি এই যে এখানে সে বই পড়ছে, ঠিক আছে। এইখানে আমরা কি বলেছি? এখানে আমরা বলেছি হচ্ছে যে এইটাকে প্রথমে পিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে সে বই পড়ছে এটাকে দেখো, এখানে আমরা কোনটা হচ্ছে, এখানে কোনটা হচ্ছে ক্রিয়া? আমরা সবাই জানি এখানে ক্রিয়া হচ্ছে পড়ছেটা, ঠিক আছে। এখানে ক্রিয়া হচ্ছে কোনটা? পড়ছেটা নিলাম, পড়ছে। অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পড়ছে। এখন পড়ছেটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাই পর, ঠিক আছে। তাহলে আমরা পাই হচ্ছে পর। এখানে একটা হসন্ত হবে, আমি আসলে খুঁজে পাচ্ছি না যে হসন্তটা কি দিয়ে দেয়। তো এইখানে পরের পরে একটা হসন্ত হবে, ঠিক আছে। সম্ভবত ইলেক দিয়ে দেয়, দাঁড়াও দেখি। আচ্ছা, তো এই যে পরটা হচ্ছে এখানে ধাতু, ঠিক আছে। পর এখানে ধাতু বা ক্রিয়ামূল, এর সাথে একটা বিভক্তি যোগ হয়েছে, যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ছে। এখন এই যে পরটা, এটা কিন্তু আমরা তুচ্ছার্থে সম্বোধন করেছি। তুচ্ছার্থে মানে কি? মানে হচ্ছে ব্র্যাকেটে লিখে দেই, মানে হচ্ছে তুই তোকারি। তুই তোকারি তো আমরা বুঝি, তাই না? এই যে তুই তোকারি, এটা তার মানে হচ্ছে তুই তোকারি। যখন তুই তোকারি করে সম্বোধন করা হবে তখন বুঝতে পারবো যে আমরা ক্রিয়ামূলটা বের করতে পারছি। তার মানে হচ্ছে সে বই পড়ছে, এখানে আমরা প্রথমে বের করলাম কোনটা? ক্রিয়া হচ্ছে এখানে পড়ছে। আর এই যে পড়ছেটাকে যদি আমি তুচ্ছার্থে সম্বোধন করি তাহলে আমি পাই পর, ঠিক আছে। তাহলে আমি পাই পর, আর এখানে একটা ছে বিভক্তি যুক্ত হয়েছে, এটাও লিখে দিই। পড়ছে কে তুচ্ছার্থে যদি আমি বলি, পড়ছেকে তুচ্ছার্থে বলা হয় কি? বলা হয় পর। বলে না এই পর 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 পড়তে বয়, এই আর কি, ঠিক আছে। তুই তোকারি করে বললাম। আশা করি তোমরা কিভাবে ক্রিয়ামূল বের করতে হয় এই ব্যাপারটাও ক্লিয়ার। তারপরে দেখি, আচ্ছা এইখানে একটা অ্যানোটেশন পেয়েছি, এইখানে পরের নিচে একটা হসন্ত হবে, ঠিক আছে। তারপরে দেখি, এরপরে আমরা পরের জায়গাটাতে চলে যাই। ঠিক আছে। এই যে পরের স্লাইড, এইখানে এই যে পড়ছেটা, যেটা কিনা আগের স্লাইডে দেখলাম, দেখো এখানে যে পড়ছেটা দেখলাম আমরা, এইখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হচ্ছে পড়ছে। আর এই যে পরটা, এটা হচ্ছে এখানে ধাতু। এখানে যদি পড়ু চলে এসেছে, পড়ু হবে না, এটা পর হবে হসন্ত সহ। আবারও বলে দিচ্ছি হসন্ত সহ। দেখি আমি ক্লাসের পরে
হসন্তটা কিভাবে লেখা যায় এটা বের করে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা পড়ু হবে না, এটা পর হবে। আর সেটা হচ্ছে এখানে ক্রিয়া বিভক্তি। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া ক্রিয়া বিভক্তি কোনটা? এটা খুবই সহজ। যেই বিভক্তিটা, বিভক্তি মানে কি সেটা তো আমরা সবাই জানি, তাই না? ওই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। যেই বিভক্তিগুলা ক্রিয়াপদের সাথে বা ক্রিয়া মূলের সাথে কিংবা ধাতুর সাথে যুক্ত হয়, সেই বিভক্তিগুলোকে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে ক্রিয়া বিভক্তি। খুবই সহজ, ক্রিয়াপদের গঠন খুবই সহজ, ধাতু বা ক্রিয়ামূল যোগ হচ্ছে ক্রিয়া বিভক্তি, একদম পানির মতো সহজ। তারপরে দেখি, অতএব ক্রিয়াপদকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই যে ধাতুটা, এটাকে কিন্তু আমরা ক্রিয়া মূলও বলি। হ্যাঁ, এই যে ধাতুটাকে আমরা কি বলি? এটাকে কিন্তু আমরা ক্রিয়া মূলও বলি। আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই যে ক্রিয়া বিভক্তি, এটা আমরা অলরেডি এখানে দেখতে পেয়েছি, ক্রিয়া বিভক্তি। আবার ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে সেটাই ধাতু, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা সহজেই কিন্তু বের করতে পারি যে একটা ক্রিয়াপদ যদি আমরা পাই, সেই ক্রিয়াপদ থেকে কোনটা ধাতু কোনটা বিভক্তি বের করা খুবই সহজ। মানে তোমাদেরকে আমি যদি বোঝাই, একটু ছোটবেলার অঙ্ক দিয়ে বোঝাই, ঠিক আছে? ছোটবেলার একটা অঙ্ক দিয়ে বোঝাই। যেমন মনে করো 2+3 সমান সমান 5, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে দেখো, আচ্ছা এইখানে এই এক্সাম্পলটার সাথে মেলানোর জন্য 5টাকে এদিকে দিতে হবে। 5 ইজ ইকুয়ালস টু 2+3, ঠিক আছে? আচ্ছা, 2+3 দিলেও তোমরা একটু কনফিউজ হতে পারো, বড়টাই আমরা আগে দিই, 3টাকে আমরা আগে দিই, ঠিক আছে? 3+2, গট ইট। এখন ক্রিয়াপদ হচ্ছে এই 5টা, ঠিক আছে? আমাকে যদি এখানে ধাতুটা দেওয়া হয়, অর্থাৎ ক্রিয়াটা, এই যে 3টা দেখতে পাচ্ছ, এটাকে মনে করো ধাতু মনে করো, এই ক্রিয়াটা যদি দেওয়া হয়, আমি কিন্তু অটোমেটিক ক্রিয়াপদ, অর্থাৎ এই যে টোটাল যোগফলটা থেকে এই যে এটা বিয়োগ করে বের করে ফেলতে পারবো যে অ্যাকচুয়ালি বিভক্তি কোনটা। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি শুধুমাত্র বিভক্তি কোনটা সেটা জানি এবং আমি যদি ক্রিয়াপদ কোনটা সেটা দেখতে পাই, তাহলেও কিন্তু আমি বিভক্তিটাকে, এই যে ক্রিয়াপদ সেখান থেকে বিয়োগ করে আমি কি করতে পারি, ধাতুটা বা ক্রিয়ামূলটা বের করে ফেলতে পারি। এই তো মিশকাতুল জান্নাত বুঝতে পেরেছে, সবার আগে বলেছে যে হ্যাঁ বিভক্তি বাদ দিতে হবে, এক্স্যাক্টলি, একদম সহজ সরল অঙ্কের মতো, বুঝছো? আচ্ছা, তারপরে যাই। এগুলো একটু বাদ দিয়ে দিই, না হলে তোমরা আবার পরে কনফিউজ হতে পারো। এগুলা অলরেডি আমি বুঝিয়ে ফেলেছি যেহেতু। ঠিক আছে, তারপরে দেখি। বাংলা ভাষায় যত ক্রিয়াপদ আছে, এসবের প্রত্যেকটি ক্রিয়াপদের একটি করে মূল অংশ আছে, আর এই মূল অংশকে বলা হয় ধাতু। আর এই মূল অংশকে বলা হয় কি? ধাতু। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়াপদের গঠনের মধ্যেই মাস্ট একটা উপাদান থাকতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ধাতু, বুঝছো? সেটা হচ্ছে ধাতু। তার মানে হচ্ছে বাক্য যেমন ক্রিয়া ছাড়া হয় না, আবার ক্রিয়া ধাতু ছাড়া হয় না। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে ধাতু ছাড়া বাক্য হয় না বা ক্রিয়ামূল ছাড়া বাক্য হয় না। হয় বটে, অর্থটা ঠিকঠাক মতো প্রকাশ পায় না। আচ্ছা, তো আমরা এতটুকু অংশও বুঝে ফেললাম। তারপরে দেখি অনুক্ত ক্রিয়াপদ। ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উজ্জ বা অনুক্ত থাকতে পারে, যেটা কিনা আমরা ইতোমধ্যে পড়ে ফেলেছি, একদম প্রথম দিকে এটা পড়ে ফেলেছি, ঠিক আছে? প্রথম দিকে আমরা পড়ে ফেলেছি যে যেমন ইনি আমার ভাই, এখানে ইনি আমার ভাই হন, এই হনটা কিন্তু অনুজ্জ আছে। এই হনটা, এই যে হনটা, এটা কিন্তু অনুক্ত আছে, মানে উজ্জ নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আজ প্রচন্ড গরম। আজ প্রচন্ড গরম, তার মানে হচ্ছে আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে বা আজ প্রচন্ড গরম পড়ছে, এটাও আমরা বলতে পারি গরম পড়ছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটা রয়েছে, সেই ভার্বটা উল্লেখ করা হয় নাই, উজ্জ আছে বা অনুক্ত আছে। তারপরে
তোমার মা কেমন, তোমার মা কেমন আছেন, তোমার মা কেমন আছেন, এই যে আছেনটা, এই যে আছেনটা, এই আছেনটা কিন্তু এখানে ব্যবহৃত হয় নাই বা উল্লেখ হয় নাই, বুঝছো? তো একটা ডিসক্লেইমার আছে এখানে, ডিসক্লেইমারটা হচ্ছে যে বাক্যে সাধারণত হ এবং আছো ধাতু গঠিত ক্রিয়াপদ উজ্জ্ব থাকে। এইখানে যে হনটা, এটা ধাতু হচ্ছে হ, এখানে যে হচ্ছে এইটারও ধাতু হচ্ছে কি, হ। আর এই যে আছ আছে, আছ, এইটারও, এই যে আছেন আছে, এইটারও ধাতু হচ্ছে আছ। তো আমরা বুঝতে পারলাম যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম, সেই এক্সাম্পলগুলো দিয়েই আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিলাম। তারপরে দেখি, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশে চলে এসেছি, সেটা হচ্ছে ক্রিয়াপদের প্রকারভেদ। তোমরা একটু মনোযোগ দাও, আমি দেখি তোমরা কারা কি কি কমেন্ট করছো, সবকিছু বুঝতে পারছো কিনা। হ্যাঁ, মিশকাতুল জান্নাত বলছে ক্রিয়াপদ উজ্জ্ব থাকলে তাকে অনুক্ত ক্রিয়াপদ বলা হয়। হ্যাঁ, মানে ক্রিয়াপদ যদি উল্লেখ করা না থাকে তখন তাকে অনুক্ত বা উক্ত করা হয় নাই, বলা হয় নাই, এমন বোঝানো হয়। আচ্ছা, তো আমরা এখন ক্রিয়াপদের প্রকারভেদ পড়বো। ক্রিয়াপদের প্রকারভেদ কিন্তু ক্রিয়াপদের ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, তারপরে দেখি, ক্রিয়াপদকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি আমরা। ক্রিয়াপদকে মূলত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। একটা হচ্ছে যেটা কিনা বাক্যকে সমাপ্ত করে বা বাক্যকে শেষ করে, আরেকটা ক্রিয়াপদ হচ্ছে যেটা বাক্যকে অসমাপ্ত রেখে দেয় বা আরেকটা বাক্যকে অসম্পূর্ণ রেখে দেয়। এখন ব্যাপারটা কিন্তু এই না যে এটা ক্রিয়ার দোষ। এই যে যখন একটা বাক্য সম্পূর্ণ হয়, সেটা যেমন ক্রিয়ার এক্সট্রা কোনো ক্রেডিট না, একটা বাক্য যখন অসম্পূর্ণ থেকে যায় সেটাও কিন্তু ক্রিয়ার আলাদা কোনো বাড়তি কোনো ডিসক্রেডিট না। এখানে বাক্যটা যেমনই হোক, বাক্য সম্পূর্ণ কিনা বা বাক্য অসম্পূর্ণ কিনা, সেখানে সেটার উপর ভিত্তি করে আমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এটাকে ডিটারমাইন করতে পারি, এটাকে নির্ণয় করতে পারি। তার মানে কিন্তু এমন না যে কোনো পার্টিকুলার কোনো নির্দিষ্ট ধরনের ক্রিয়া একটা বাক্যে থাকলেই সেটা সমাপিকা হবে কিংবা সেটা অসমাপিকা হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আচ্ছা, তারপরে দেখি, ক্রিয়াপদকে আরো অনেকগুলো ভাগে ভাগ করা যায়, আমরা সবগুলোই আস্তে আস্তে পড়বো। একটা হচ্ছে অকর্মক ক্রিয়া, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া। একটু ছোট্ট করে ডিসক্লেমার দিয়ে দিই, অকর্মক ক্রিয়া মানে হচ্ছে আকাইমা ক্রিয়া, বুঝছো? মানে যেখানে হচ্ছে কর্ম থাকে না, তার মানে হচ্ছে যেখানে অবজেক্ট থাকে না, সাবজেক্ট আর অবজেক্ট আছে না, ওই অবজেক্টটা যে বাক্যে থাকে না সেটাকে আমরা বলি, সেই বাক্যের ক্রিয়াকে আমরা বলি অকর্মক ক্রিয়া। আর সকর্মক ক্রিয়া হচ্ছে যেই বাক্যে অবজেক্ট থাকে বা কর্ম থাকে। দ্বিকর্মক ক্রিয়া কোনটা? কেউ কেউ আছে বেশি পৈতাল, বেশি মাতবর, তার মানে হচ্ছে তাদের আবার একটা কর্ম দিয়ে তারা সন্তুষ্ট না, তারা মাল্টিটাস্কিং করতে চায়। তাদের দেখা যায় যে একটা বাক্যেই দুইটা কর্ম থাকে, দুইটা কাজ থাকে, দুইটা অবজেক্ট থাকে, তখন সেটা হয়ে যায় কি, দ্বিকর্মক্রিয়া। আরেকটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সমধাতুজ কর্মক্রিয়া। সমধাতুজ কর্মক্রিয়া কিরকম? যেখানে কিনা দেখা যায় যে দুইটা ক্রিয়া ব্যবহৃত হয় এবং দুইটা ক্রিয়ায় একই ধরনের ধাতু থেকে উৎসরিত, নির্গত বা উৎপত্তি হয়। তার মানে হচ্ছে যে দুইটা অবজেক্ট, কাজ বা কর্ম ব্যবহৃত হয়, সেই দুইটা কর্মক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে দুইটা ক্রিয়ারই যে ক্রিয়ামূল রয়েছে বা ধাতু রয়েছে, সেই ধাতুটা একই ধরনের বা একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তারপরে দেখি, এরপরে আরো কিছু ক্রিয়া আছে। একটা হচ্ছে নামধাতু ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া, ঠিক আছে। তারপরে দেখি, মিশকাতুল জান্নাত বলছে যে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ দুই প্রকার। আচ্ছা, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। হ্যাঁ, যে ভাবটা সম্পূর্ণ প্রকাশ হলে সমাপিকা ক্রিয়া, আর ভাবটা যদি সম্পূর্ণ প্রকাশ না হয় তাহলে সেটা হয়ে যায় অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে। তারপরে দেখি, এখন আমরা একটা একটা করে এগুলার পোস্টমর্টেম করব, ঠিক আছে। মানে এই যে সমাপিকা ক্রিয়া আছে, অসমাপিকা ক্রিয়া আছে, সকর্ম ক্রিয়া আছে, অকর্ম ক্রিয়া আছে, এই যে বিভিন্ন ধরনের প্রকারভেদ, এই প্রকারভেদগুলোকে আমরা একদম পোস্টমর্টেম করব, ঠিক আছে। এইবার দেখি, সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দিয়ে বাক্যের মনোভাবের পরিসমাপ্তি জ্ঞাপিত হয়। বেশ কঠিন কথা, কোনো সমস্যাই নেই, বইতে একটু কঠিন কঠিন করেই লেখে, আমরা সহজ করে বুঝিয়ে দেব। জ্ঞাপিত হয় বা বাক্যের পরিপূর্ণ ভাব প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বলে। তার মানে এত কঠিন জিনিস তোমাদের মনে রাখতে হবে না, তোমরা মনে রাখবা যেই বাক্যটা সম্পূর্ণ একটা অর্থ বোঝায়, যেমন হচ্ছে ছেলেরা খেলা করছে, ঠিক আছে, এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে,
এই যে একটা বাক্য আমি বললাম, বাক্যটাতে তোমরা দেখো যে বাক্যটাতে কিন্তু একদম সম্পূর্ণ অর্থই প্রকাশ পেয়েছে। ছেলেরা খেলা করছে বললে আমি বুঝতে পারি যে এখানে যিনি বক্তা তিনি কি বোঝাতে চাচ্ছেন। এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে বললেই আমি বুঝতে পারি যে যিনি বক্তা তিনি আসলে কি বলতে চেয়েছেন। তার মানে হচ্ছে তার যে বাক্যটা, তার বাক্যটা সম্পূর্ণ, তার বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। এখন আমরা প্রথমেই দেখব যে বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে কিনা। বাক্য যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন বাক্য যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তখন বাক্যের তখন বাক্যের যেটা ক্রিয়া থাকবে সেটা বাই ডিফল্ট সমাপিকা ক্রিয়া হবে, সেটা বাই ডিফল্ট সমাপিকা ক্রিয়া হবে। অর্থাৎ একটা ক্রিয়া নির্দিষ্ট না যে এটা কি সমাপিকা হবে নাকি অসমাপিকা হবে, এটা নির্ভর করে যে বাক্যে এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে। বাক্যটা যদি সম্পূর্ণ হয় তাহলে সেই বাক্যে ব্যবহৃত ক্রিয়াটা বাই ডিফল্ট সমাপিকা ক্রিয়া, আর বাক্যটা যদি অসম্পূর্ণ হয় তাহলে এই যে বাক্যটার যে ক্রিয়াটা রয়েছে সেটা বাই ডিফল্ট অসমাপিকা ক্রিয়া। একটু এক্সাম্পল দেখি এখানে, আর ব্যাখ্যাটা তোমাদের আলাদা করে দেওয়া লাগবে না বলে মনে করি, কারণ তোমরা ইতোমধ্যেই বুঝে ফেলেছো যে কোনটা সমাপিকা ক্রিয়া আর কোনটা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, তারপরে লক্ষ্মী সূত্র তো খুবই লক্ষ্মী, সে পুরো ব্যাপারটা এখানে লিখে দিয়েছে যে সমাপিকা ক্রিয়া হচ্ছে যে বাক্য মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। তো প্রভাতে সূর্য উঠলে, এখন অসমাপ্ত বাক্য কিরকম হতে পারে? আজকে যদি বাবা পিৎজা নিয়ে আসতো, ঠিক আছে, আজকে যদি মা আমাকে খেলনা কিনে দিত, ঠিক আছে, দেখো অর্থটা কিন্তু সম্পূর্ণ প্রকাশ পায় নাই। আমি যদি বলি যে আজকে যদি বাবা পিৎজা কিনে আনতো তাহলে আর 1 মাস বাবার কাছে কিছু চাইতাম না। আজকে যদি মা আমাকে খেলনা কিনে দিত তাহলে আমি কালকে থেকেই, এই কালকে আর কোনোদিন আসে না, জোকস অ্যাপার্ট, সো কালকে থেকে ঠিকঠাক মতো পড়ালেখা করব। এই যে যখন আমি বাক্যের একটা অর্ধেক অংশ বলছি বা বাক্যটাকে সম্পূর্ণ করছি না তখনই সেটা হয়ে যাচ্ছে অসমাপিকা বাক্য বা অসমাপ্ত বাক্য। আর অসমাপ্ত বাক্যে ব্যবহৃত যে কোনো ক্রিয়াপদই সেটা হয়ে যাচ্ছে বাই ডিফল্ট অসমাপিকা ক্রিয়া। তার মানে দেখো এইখানে প্রভাতে সূর্য উঠলে, এই যে উঠলেটা অসমাপিকা ক্রিয়া হওয়ার কারণ হচ্ছে এটা যে বাক্যে ব্যবহৃত হয়েছে সেই বাক্যটা অসম্পূর্ণ। এখন বাক্যটা যদি হতো যে প্রভাতে সূর্য উঠলে আমরা মর্নিং ওয়াকে যাব, প্রভাতে সূর্য উঠলে আমরা মর্নিং ওয়াকে যাব, তখন দেখো বাক্যটা কিন্তু সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে এবং এই যে উঠলেটা আছে এই উঠলেটা তখন একটা কি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা একটা সমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে, কারণ বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সকর্মক্রিয়া। সকর্মক্রিয়া, কর্ম কোনটা? কর্ম মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আমরা কিভাবে বের করতে পারি? অবজেক্টকে আমরা বের করতে পারি কি দিয়ে প্রশ্ন করলে, ঠিক আছে। আচ্ছা, আমরা এইখানে একটু ডিসক্লেমারটা লিখে দেই যেহেতু এইখানে জায়গা নাই, এইখানে একটু লিখে দেই। হ্যাঁ, কর্ম কর্ম বা হচ্ছে অবজেক্ট নির্ণয় করতে হলে কি দিয়ে প্রশ্ন করবা? কি দিয়ে? কি দিয়ে? ঠিক আছে, প্রশ্ন কি উত্তর কি? কি দিয়ে প্রশ্ন করতে হবে। তো আমরা বুঝে ফেললাম যে আমরা কিভাবে কর্মটা বের করতে পারবো, আমরা বুঝে ফেললাম যে আমরা কিভাবে কর্ম বা অবজেক্টটা বের করতে পারবো। এই যে এখন আবার আগের স্লাইডে ফেরত আসি, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আচ্ছা, এখন দেখি সকর্মক্রিয়ার মধ্যে কি দেখা যায়। সকর্মক্রিয়াতে দেখা যায় যেই ক্রিয়াতে কর্মপদ আছে বা হচ্ছে যে বাক্যটাতে কর্মপদ আছে, যে বাক্যটাতে কর্ম আছে সেই বাক্যটাকেই, বা যে বাক্যটাতে অবজেক্ট আছে, কিংবা একটু মাত্র এই যে ট্রিকটা দেখলাম যে বাক্যকে কি দিয়ে, ক দীর্ঘিকার কি দিয়ে প্রশ্ন করলে একটা উত্তর পাওয়া যায়, সেই বাক্যটাই হচ্ছে একটা সকর্মক বাক্য। আর সকর্মক বাক্যে যে ক্রিয়া ব্যবহার করা হয় সেই ক্রিয়াটা বাই ডিফল্ট সকর্মক ক্রিয়া। তার মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা সবসময় মনে রাখবো যে একটা ক্রিয়া
সেটা সমাপিকাও হতে পারে, অসমাপিকাও হতে পারে, সকর্মক হতে পারে, অকর্মক হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। নির্ভর করে যে সেটা যেই বাক্যটাতে ব্যবহার করা হচ্ছে সেই বাক্যটা কীরকম। বাক্যটা যদি সমাপ্ত বা সম্পূর্ণ বাক্য হয় তাহলে সেটা সমাপিকা ক্রিয়া, বাক্যটা যদি অসম্পূর্ণ হয় তাহলে অসমাপিকা ক্রিয়া, বাক্যটা যদি সকর্মক হয় সকর্মক ক্রিয়া, আর বাক্যটা যদি অকর্মক হয় তাহলে আকাইমা ক্রিয়া বা অকর্মক ক্রিয়া। ঠিক আছে, এখন একটি এক্সাম্পল দেখি, তাহলেই একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বাবা বই পড়ে। পড়ে বা কি পড়ে প্রশ্ন করলে কোনো এর উত্তর হয় হচ্ছে বই পড়ে। অতএব এই বাক্যটাতে দেখা যাচ্ছে একটা কর্ম আছে, এই কারণেই এই বাক্যের যে ক্রিয়া অর্থাৎ পড়েটা, এই পড়েটা একটা সকর্মক ক্রিয়া। বাবা পড়ে, এইটার বানান ভুল আছে, ক দীর্ঘিকার হবে। বাবা বই পড়ে। এখন এটা থেকে যদি আমি প্রশ্ন করি যে কি পড়ে, ঠিক আছে, বাবা বই পড়ে, এখানে যদি আমি প্রশ্ন করি যে কি পড়ে, তাহলে এর উত্তর হচ্ছে বই পড়ে। তার মানে এইখানে পড়ে ক্রিয়াটার কর্ম আছে, পড়ে ক্রিয়াটার একটা কর্ম আছে, এবং সেই কর্মটা হচ্ছে কি, সেই কর্মটা হচ্ছে বই। ঠিক আছে, এই যে বইটা আছে, এই বইটা এখানে হচ্ছে কি, বইটা হচ্ছে এখানে, এই যে বইটা আছে, বইটা হচ্ছে এখানে কর্ম। আমি একটু লিখেও দিই তোমাদের, ঠিক আছে, যাতে হচ্ছে পরে যখন 1-1.5 বছর পর স্লাইড পড়লেও যাতে তোমরা পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারো যে ভাইয়া কি পড়িয়েছিল। বইটা হচ্ছে এখানে কর্ম, আর এই যে পরেটা আছে, পরেটা হচ্ছে এখানে ক্রিয়া। তার মানে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বই পড়ের, যেহেতু বই একটা কর্ম আমরা পেয়েছি বাক্যে, এই কারণে বাই ডিফল্ট এই যে পরেটা, এই পরেটা হয়ে যাচ্ছে সকর্মক ক্রিয়া। ঠিক আছে, তারপরে দেখি, এরপরে আমরা দেখতে পাচ্ছি সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এটা তো মাত্রই পড়লাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি অকর্মক্রিয়া। খুবই সহজ, আগেরটা সকর্মক্রিয়া কোনটা হয়েছে, যেই বাক্যে কর্ম আছে, তার মানে হচ্ছে যে বাক্যে অবজেক্ট আছে, সেটাই হয়েছে কি, সেটাই হয়ে গেছে সকর্মক্রিয়া। অন দ্য আদার হ্যান্ড, বিপরীত ক্রমে যে বাক্যে ক্রিয়ার কর্ম নাই, ক্রিয়ার কাজ নাই, বুঝছো, আকাইমা ক্রিয়া, তো ওই যে বাক্যটা রয়েছে, ওই বাক্যে ব্যবহৃত যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদটা বাই ডিফল্ট অকর্মক্রিয়া। তার মানে যেহেতু বাক্যে ক্রিয়া আছে বা বাক্যে ক্রিয়া নাই, সেটার উপর নির্ভর করেই ভার্বটা বা ক্রিয়াটা সকর্মক হবে নাকি অকর্মক হবে, সমাপিকা হবে নাকি অসমাপিকা হবে, সেটা নির্ভর করে। এখানে কিন্তু ক্রিয়ার আলাদা কোনো ক্রেডিট বা ডিসক্রেডিট নাই, বা এখানে একটা পার্টিকুলার ক্রিয়াকে আমি বলতে পারবো না যে এই যে ক্রিয়াপদটা আছে এটা সবসময় সমাপিকা ক্রিয়া, বা এই ক্রিয়াটা সবসময় অসমাপিকা ক্রিয়া, এটা সবসময় সকর্মক বা অকর্মক ক্রিয়া, এটা আমি বলতে পারবো না। পুরোপুরি নির্ভর করছে একই ভার্ব, একই ক্রিয়াপদই বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে আমরা নির্ণয় করতে পারি, কারণ হচ্ছে নির্ভর করে সেটা যে বাক্যে ব্যবহৃত হয়েছে সেই বাক্যটা কীরকম। এখন একটু এক্সাম্পল দেখে আসি। যে ক্রিয়ার কর্ম নেই তা অকর্মক্রিয়া, যে ক্রিয়ার কর্ম নাই তা অকর্মক্রিয়া। যেমন মেয়েটা হাসে, হাসে বা কাকে হাসে, ঠিক আছে, প্রশ্ন করলে কোনো উত্তর হয় না, আর যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলেও কিন্তু এর কোনো উত্তর হয় না। যেমন হচ্ছে মেয়েটি হাসে, এখানে যদি হাসেটাকে আমরা হাসে, আমরা যদি প্রশ্ন করি কি হাসে, মেয়ে হাসে, এটা কিন্তু হয় না, কারণ কি শব্দটা একটা অবজেক্ট বোঝায়। তার মানে হচ্ছে কি শব্দটা কি বোঝায়, কি শব্দটা বোঝায় হচ্ছে এক ধরনের অবজেক্ট বা ম্যাটেরিয়াল বোঝায়, বুঝছো। তার মানে হচ্ছে আমরা দেখতে পাই যে অনেক সময় নিম্নবর্গের যে প্রাণী আছে, যেমন মনে করি গরু ছাগল, সেগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের এগুলোকে কর্ম হিসেবে, গরুটাকে আমরা কর্ম হিসেবে ব্যবহার করি, কিন্তু মানুষকে সাধারণত সচরাচর আমরা একটু বেশি সম্মান দিই দেখে, মানুষকে আমরা আশরাফুল মাখলুকাত মনে করি দেখে সবসময় আমরা মানুষকে এভাবে ডিটেরয়েট করি না, সবসময় এভাবে মানুষকে ইনফেরিয়র হিসেবে দেখাই না। এই কারণে মানুষকে আমরা কর্ম হিসেবে দেখাই না, বরঞ্চ মানুষকে আমরা কর্তা হিসেবে দেখাই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারপরে দেখি, এরপরে দেখি, ঠিক আছে, তারপরে এরপরে আমরা দ্বিকর্মক্রিয়া দেখতে পাই। ঠিক আছে, যে ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে তাকে দ্বিকর্মক্রিয়া বলে। যে ক্রিয়া দুইটা কর্ম থাকে সেখানে আমরা বলতে পারি যে সেটা একটা দ্বিকর্মক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো অনেকেই বলছো যে ভাইয়া
কোথা থেকে পড়ানো হচ্ছে। আমি তোমাদেরকে বলি যে তোমরা অনেক সময় এই প্রশ্নটা করেছো যে আসলে কোন বইটা ফলো করব। বাংলা ব্যাকরণ এমন একটা জিনিস যে বাংলা ব্যাকরণ তো আমি আলাদা করে বানাতে পারবো না, বা নতুন কোনো বইয়াকরণও নতুন করে ব্যাকরণ বানাতে পারবে না। ক্লাস 9-10-এর যে মুনির চৌধুরীর লেখা বইটা, সেই বইটা খুবই স্ট্যান্ডার্ড একটা বই গ্রামারের জন্য। আমরা যখন নির্মিতি পড়বো, অর্থাৎ যেই অংশটা কিনা বইতে উল্লেখ করা নাই বা যেই অংশগুলো পরবর্তীতে ইনক্লুড করা হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলোচনা করব, সেটা নিয়েও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপাতত আমরা যেহেতু গ্রামার পড়ছি, গ্রামার পড়ার জন্য আমাদেরকে একটা পার্টিকুলার বই ফলো করতে হবে, এবং আমরা মোটামুটি গ্যারান্টি দিতে পারি যে ক্লাস 9-10-এর যে বোর্ড থেকে দেওয়া গ্রামার বইটা, সেটাই হচ্ছে এই গ্রামার জগতে সবচেয়ে নির্ভুল বইয়ের একটা, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, তারপরে দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে দ্বিকর্মক্রিয়া, তার মানে দুইটা কর্ম থাকবে। বুঝো অবস্থাটা কি, একজনের একটা কর্মই থাকে না, এই দ্বিকর্মক্রিয়ার আবার দুইটা কর্ম। যে ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে তাকে বলা হয় দ্বিকর্মক্রিয়া। যেই ক্রিয়ার দুইটা ক্রিয়াপদ থাকে সেটাকে বলা হয় দ্বিকর্মক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, দেখি তোমরা কমেন্টে কি বলছো। অনেকেই অনেক কমেন্ট করছো, ঠিক আছে, বইটা ভালো এটা বলছো তোমরা, এইটাই পড়ান বলছো। আচ্ছা, তারপরে দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হয়, এখানে দুইটা কর্ম থাকে, দুইটা কর্ম থাকে। এখন দুইটা কর্ম থাকা মানেই হচ্ছে, দুইটা কর্ম থাকে মানে কি, এটা তো আমি বুঝছি, ঠিক আছে। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, বাবা আমাকে একটা কলম কিনে দিয়েছেন। এইখানে বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এইখানে বলো তো দুইটা যে কর্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে, আরেকটা হচ্ছে তোমাদের জন্য যেটা বাকি রেখেছিলাম সেটা হচ্ছে কে দিয়ে প্রশ্ন করে। তখন আমরা কি পড়লাম, এখন আমরা কি পড়ছি, এখন আমরা কে পড়ছি। আচ্ছা, এই যে দেখো, তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এখানে বাবাটা হচ্ছে কর্তা, আমাকে এটা একটা কর্ম, কলম এটাও একটা কর্ম, দিয়েছেনটা কি, দিয়েছেনটা হচ্ছে ক্রিয়া। এখন এই বাক্যটাতে যেহেতু দুইটা কর্ম আছে, এই বাক্যটাতে দুইটা কর্ম আছে না, দুইটা অবজেক্ট আছে, এই কারণে একদম প্রথম যে জিনিসটা বুঝতে হবে, এই কারণে এটাকে বলা হচ্ছে দ্বিকর্মক্রিয়া। তার মানে এটা খুবই সহজ, এই যে ধরনের বাক্যে দুইটা কর্ম থাকে, এই কারণে এটা দ্বিকর্মক্রিয়া। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এখানে একটা গৌণ কর্ম আর একটা মুখ্য কর্ম বলা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আমরা বস্তু হিসেবে বা কর্ম হিসেবে বা অবজেক্ট হিসেবে মানুষের চেয়ে অন্য যে কোনো কিছুকে বেশি প্রেফারেন্স দেই, বুঝছো। মানে মনে করো একটা রোবট আর একটা মানুষ, এই এক্সাম্পলটা মনে রাখো, এটা কিন্তু মনে রাখতে হয়, এটা দিয়েই তুমি সবসময় মাথায় রাখতে পারবা যে কোনটা গৌণ কর্ম কোনটা মুখ্য কর্ম। মনে করো দুইজন দাঁড়িয়ে আছে, একটা মানুষ একটা রোবট, কে বেশি মূল্যবান, কে বেশি? সায়েন্টিফিক্যালি তোমাদের কাছে মনে হতে পারে যে রোবট অনেক মূল্যবান, কিন্তু তুমি যদি শুধুমাত্র বায়োলজিক্যাল বা ইকোনমিক্যাল দিকও দেখো, একজন মানুষ অনেক বেশি মূল্যবান, একজন মানুষের জীবনটাই বেশি মূল্যবান, ঠিক আছে। এই কারণে সবসময় মনে রাখবা, ব্যক্তি আর বস্তু, মানুষটা হচ্ছে ব্যক্তি, আর এই যে রোবটটা আছে, রোবটটা হচ্ছে বস্তু। ব্যক্তি আর বস্তুর মধ্যে আমরা, মনে রাখো খুবই ট্রিকি কিন্তু, ব্যক্তি আর বস্তুর মধ্যে আমরা অ্যাজ আ ম্যাটেরিয়াল, বস্তু হিসেবে ওই রোবটটাকে বেশি প্রায়োরিটি দেই। আমরা বস্তু হিসেবে মানে আমরা মনে করি যে ওই ব্যাপারটা, ওই যে রোবটটা আছে সেটার ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু বেশি, এই কারণে আমরা ওইটাকে মনে করি যে ওইটা বস্তু হিসেবে বেটার। কিন্তু একজন মানুষের সৌন্দর্যই ওইটা, যে একজন মানুষ আলাদাভাবে ভাবতে পারে, একজন মানুষকে আলাদা করে কোনো প্রোগ্রামিং মাথার মধ্যে করে দেওয়া যায় না, একজন মানুষ দেখে দেখে শিখতে পারে, অর্থাৎ একজন মানুষ ক্রমাগত ডেভেলপ করতে পারে, যেই ডেভেলপমেন্টটা একটা বস্তু করতে পারে না। এই কারণে যখন আমি একটা বস্তুবাচক তুলনা করছি যে কোনটা বেটার বস্তু, বলতো কোনটা বেটার বস্তু, একটা রোবট নাকি একটা মানুষ, আমরা বলবো যে একটা রোবট হচ্ছে বস্তু হিসেবে, ম্যাটেরিয়াল হিসেবে বেটার। আরও সহজ এক্সাম্পল দিয়ে মনে রাখার জন্য, মনে করো কাঁচামাল দিয়ে মনে রাখি, ঠিক আছে, একটা রোবট কিন্তু বেশি টেকসই, কারণ মনে করো স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে বানানো হয়। অন দ্য আদার হ্যান্ড একটা মানুষ কিন্তু খুব একটা ম্যাটেরিয়াল হিসেবে খুব একটা মজবুত না, খুবই নাজুক, একদম হালকা একটা স্ক্র্যাচ দিলেও সেখানে দাগ পড়ে যায়, ঠিক আছে, এইরকম ব্যাপার। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বস্তু হিসেবে একটা মানুষের কিন্তু ভ্যালুটা কম, কারণ মানুষের যে র ম্যাটেরিয়ালটা, সেই র ম্যাটেরিয়ালটা খুব বেশি সাস্টেনেবল না, একটুখানি নাজুক। তবে মানুষের অন্য ভ্যালু আছে অবভিয়াসলি, সেটা আমি আগেই আলাদা করে বলেছি।
এই কারণে আমরা যেটা বুঝতে পারলাম যে রোবট আর মানুষ, বস্তু আর ব্যক্তি, এর মধ্যে আমরা মুখ্য মনে করব, এর মধ্যে আমরা প্রায়োরিটি দিব, বেশি মূল্যবান মনে করব হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিকভাবে বা কর্মের দিক থেকে বা হচ্ছে বস্তুবাচকতার দিক থেকে আমরা বেশি প্রায়োরিটি দেব কাকে? আমরা ওই বস্তুটাকে। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি বাবা আমাকে একটি কলম দিয়েছেন, এইখানে যে কলমটা আছে এই কলমটা একটা বস্তু, এই কারণে এটাকে আমি বলতে পারছি মুখ্য কর্ম। আর আমাকে একটা কলম দিয়েছেন, আমি এখানে কিন্তু একজন ব্যক্তি, এই কারণে আমার ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালুটা কম, এই কারণে আমি হচ্ছি গৌণ কর্ম। আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পেরেছো। তারপরে দেখি এখন আমরা সমধাতুজ কর্মের ক্রিয়া সম্পর্কে পড়ব। সম অর্থাৎ কি? সম অর্থ মানে হচ্ছে সমান। আমরা একটু কমেন্ট দেখি তো এই পর্যন্ত যা যা পড়েছো সবকিছু বুঝতে পেরেছো কিনা। লক্ষ্মী সূত্রধর বলেছে মানুষ এবং বস্তুর মধ্যে আমরা বস্তুটাকে বেশি গুরুত্ব দেই। এক্স্যাক্টলি, মানে মনে করো, আরো সিম্পল এক্সাম্পল দেই, মনে করো যে তোমার বাবা তোমার জন্য একটা খেলনা কিনে এনেছে, ঠিক আছে? অ্যাট দ্যাট মোমেন্ট তুমি কাকে বেশি গুরুত্ব দিচ্ছ, তোমার বাবাকে নাকি হচ্ছে তোমার খেলনাটাকে? এইভাবে মনে রাখবা, ঠিক আছে? রোবট টোবট বাদ দাও, এগুলো বাদ দাও, সহজ এক্সাম্পল বলি। মনে করো তোমার মা তোমার জন্য একটা খেলনা কিনে এনেছেন, অ্যাট দ্যাট মোমেন্ট দেখা যাবে যে তোমার সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে ওই খেলনাটা, অর্থাৎ ওই বস্তুটাকে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ, আর যে গৌণ কর্ম আছে অর্থাৎ তোমার মাকে বা তোমার বাবাকে তুমি কম প্রায়োরিটি দিচ্ছ। এইবার ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আমরা সমধাতুজ কর্ম দেখতে পাচ্ছি। এখন আমরা সমধাতুজ কর্ম দেখতে পাই। সমধাতুজ মানে কি? তার মানে হচ্ছে যেখানে ধাতুগুলো সমান হবে, যেখানে ধাতুগুলো খুবই সহজ, যেখানে ধাতুগুলো সমান হবে, তার মানে সমান হবে ধাতু আর কর্ম। কিরকম ভাবে? অর্থাৎ আমি যদি একটু এক্সাম্পল দেখি যে বেশ এক ঘুমিয়েছি, ইট মিনস, ইট ক্লিয়ারলি ডিক্টেটস যে এইখানে যে ঘুমটা, এই ঘুমটা হচ্ছে একটা কর্ম, আর এইখানে এই যে ঘুমটা, এইটা একটা কর্ম, আর এই যে ঘুমিয়েছি এটা একটা ক্রিয়া, ঠিক আছে? এখানে যেহেতু লেখার জায়গা আছে আমরা আরেকটু বড় করতে পারি। সম অর্থাৎ হচ্ছে সমান ধাতুজ কর্ম বা ধাতু আর কর্ম, অর্থাৎ এইখানে সমান হবে ধাতু আর কর্ম, অর্থাৎ কর্মের মূল অংশ এবং ক্রিয়ার মূল অংশ দুটো সমান বা একই হবে। বাক্যের ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে ওই কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাতুর্থক কর্মপদ বলে। তার মানে হচ্ছে এখানে যে কর্মটা এবং এখানে যে ক্রিয়াটা আছে, কর্মটা আর ক্রিয়াটা দুইটার যে মূল অংশটা, সেই মূল অংশটা একই ধাতু থেকে উৎপত্তি হয়েছে। যেমন আমরা যদি এখানে ঘুমটা দেখি, বেশ এক ঘুমিয়েছি, এখানে ঘুম কর্মটার মূল হলো ঘুম এবং ঘুমিয়েছি ক্রিয়ার মূল হলো ঘুম। সুতরাং কর্মের মূল অংশ এবং ক্রিয়ার মূল অংশ দুটো সমান বা একই হয়েছে, তাই ঘুমিয়েছি সমধাতুজ কর্মের ক্রিয়া। আরো কিছু এক্সাম্পল আছে এরকম, যে এমন সুখের মরণ কে মরতে চায়, এখানে যে মরণটা, এই মরণটা হচ্ছে কর্ম, ঠিক আছে? মরতে পারে, এই যে মরতে পারাটা, এই মরণটাও হচ্ছে এখানে একটা ক্রিয়া। আর মায়া কান্না কেদো নাকো বাপু, ঠিক আছে? আর মায়া কান্না, এইখানে মায়াটা হচ্ছে কি? আচ্ছা, এখানে যে মায়াটা আছে এই মায়াটা হচ্ছে এখানে কান্নার আগে বসেছে, তো এই যে কান্নাটা আছে এই কান্নাটা হচ্ছে এখানে কর্ম, ঠিক আছে? আর এই যে কেদোনাকো বাপু, এই কেদোনা এটা হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে? এই তো আমরা বুঝে ফেলেছি। আশা করি হ্যাঁ তোমরা অলরেডি আগেরটা ভালো বুঝতে পেরেছো। আমাকে তোমরা বলছো যে ভাইয়া আমরা এখন আর খেলনা দিয়ে খেলি না, খেলনা দিয়ে খেলা লাগবে না, যেটা দিয়ে খেলো সেটার কথা বললেই হবে, সেটাকে বস্তু হিসেবে কাউন্ট করলেই হবে। আচ্ছা, তো আমরা সমধাতুজ কর্মটা আশা করি বুঝে ফেলেছি, যেখানে মূলত দুইটা জিনিস সেম হবে। কোন দুইটা জিনিস সেম হবে? যেখানে কর্ম আর ধাতু, ঠিক আছে? এখানে হবে হচ্ছে সমান হবে ধাতু আর কর্ম। এই যে এটা একটু বোল্ড করে দেই যাতে তোমরা যখন এটা পড়বা আলাদা অ্যাটেনশন দিতে পারো, ঠিক আছে? এই যে সমধাতুজ কর্ম যখন হবে, কখন হবে? যখন বাক্যে
একই ধাতু, মানে বাক্যের ক্রিয়াপদ আর বাক্যের যে কর্ম দুইটার মূল যে অংশটা সেটা সেম হবে, সেটার মূল যে অংশটা সেটা একই হবে। তারপরে দেখি, আমরা এখন দেখতে পাচ্ছি নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। আমরা এখন দেখতে পাচ্ছি নাম ধাতু ও নাম ধাতুর ক্রিয়া। আমাকে বলো তো নাম ধাতু কোনগুলা, বলো তো নাম ধাতু কোনগুলা, নাম ধাতু কোনগুলা লিখো। এই যে এতক্ষণ কমেন্ট করলা, এখন কমেন্ট কোথায়? আচ্ছা, মন্দিরা ব্যানার্জি মাত্র এসেছে। মন্দিরা বলেছে যে আমি জানতাম না আজকে ক্লাস ছিল। আমরা তো পোস্ট দিয়ে দিচ্ছিলাম, মন্দিরা রুটিনেও ছিল আজকে। যাই হোক, সমস্যা নেই, পরে দেখলেই হবে। এখন আমাকে বলো যে নাম ধাতুর এক্সাম্পল। আমরা একটু সংজ্ঞাটা পড়ি প্রথমে, তারপরে প্রথমে সংজ্ঞাটা পড়ি, তারপরে আস্তে আস্তে করে যখন এক্সপ্লেন করবো তখন তোমরা বুঝতে পারবা যে কোথায় কি সমস্যা। বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু বলা হয়। যেমন কর যোগ আ, করা একটা নাম ধাতু। তারপর ধর যোগ আ, ধরা, এইখানে যে ধরাটা আছে এইটা কি হলো, এটা একটা নাম ধাতু, ঠিক আছে। এখানে আটা মূলত নাম ধাতু। আচ্ছা, তারপর হচ্ছে বাঁক যোগ আ, বাঁকা, ঠিক আছে। এখানে যে আটা আছে, এই আটা যুক্ত হওয়া মানেই এটা একটা নাম ধাতু। তো ব্যাপারটা, এরপরে ব্যাপারটা খুবই সহজ। এরপরে ব্যাপারটা হচ্ছে যেই বাক্যে নাম ধাতু থাকে সেই বাক্যের ক্রিয়াকে বলা হয়, সেই বাক্যের ক্রিয়াকে বলা হয় কি, নাম ধাতুর ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু স্কুইজ করে দেই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। শিফাত শিহাব বলছে ভাইয়া 44 মিনিট ধরে কমেন্ট করছে, একটা পড়লে না। আর মন্দিরা আসা মাত্রই আপনি, হ্যাঁ মন্দিরা তো মনোযোগী স্টুডেন্ট, তোমরাই না ক্লাসের শুরুতে মন্দিরাকে খুঁজলা, এই জন্যই তো মন্দিরার নাম বললাম। যাই হোক, ঠিক আছে। ওরে বাবা, খালেদ সাইফুল্লাহ তো একটা খুবই ভায়োলেন্ট এক্সাম্পল দিয়েছে যে শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন। আচ্ছা, ওকে, আমরা তাহলে পড়াটা আগাই। হ্যাঁ, আমরা তাহলে পড়াটা আগাই। কঞ্চিটি বাঁকিয়ে ধর, এইখানে এই যে বাঁকাটা, এই বাঁকাটা হচ্ছে একটা বিশেষণ। এবং মনে রাখবা এইখানে নাম ধাতু হচ্ছে সেগুলা যেগুলার সাথে আ প্রত্যয় যোগ হয়। যেমন কিসের কিসের পরে দেখো, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে নাম ধাতু বলা হয়, সেগুলোকে নাম ধাতু বলা হয়। বিশেষ্য মানে হচ্ছে নাউন, বিশেষণ অ্যাডজেক্টিভ এবং ধনাত্মক অব্যয়ের পরে, এবং ধনাত্মক অব্যয়ের পরে অর্থাৎ যেটা কিনা গম গম করে, মানে হচ্ছে যেটা বারবার হয়, একটা কিছুর অনুকরণ যখন হয় সেটাকে আমরা বলতে পারি ধনাত্মক অব্যয়। এইটার পরে যখন আ প্রত্যয় যোগ হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাম ধাতুর ক্ষেত্রে আ প্রত্যয়টা যোগ হওয়া, ঠিক আছে। আ প্রত্যয়টা যখন যোগ হবে, একটু বড় করে দেই, হ্যাঁ এবার ঠিক আছে, এইবার ঠিক আছে না? আচ্ছা, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে যেসব ধাতু গঠিত হয় সেগুলোকে বলা হয় নাম ধাতু। যেমন কঞ্চিটি বাঁকিয়ে ধর, এখানে বাঁকাটা আমরা যদি দেখি এটা এসেছে বাঁক যোগ আ থেকে, ঠিক আছে।
তখন এটা হয়ে যাচ্ছে নাম ধাতু। ধনাত্মক হবে কোনগুলো? যেগুলো হচ্ছে অনুকরণ করে, যেমন হচ্ছে একটা শব্দ যেটা বাস্তবে নাই, সেই শব্দটাকে আমরা যখন অনুকরণ করি আমরা সেটার কাছাকাছি যে অবস্থাটাতে যাইতে পারি সেই অবস্থাটাকে আমরা বলি ধনাত্মক অব্যয়, সেই অবস্থাটাকে আমরা বলি ধনাত্মক অব্যয়। তো একই রকম ভাবে আমরা দেখতে পারি যে আপ্রত্যয় যোগ হয় কিভাবে হয় এটা তো আমি বুঝলাম, ঠিক আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াই, সেটা হচ্ছে যদি আপ্রত্যয় যোগ না হয় তাহলে কিভাবে নাম ধাতু হতে পারে। ইন্টারেস্টিং কিন্তু। যেমন এই যে দেখো, আপ্রত্যয়যুক্ত না হয়েও কয়েকটি নাম ধাতু বাংলা পদের মৌলিক ধাতুর মতো ব্যবহৃত হয়। তার মানে ফল বাগানে কিছু লিচু ফলেছে, টক তরকারি বাসি হলে টকে, ছাপা আমার বন্ধু বইটা ছেপেছে। এখানে আপ্রত্যয়যুক্ত না হয়েও এগুলা কিন্তু মৌলিক ধাতুর মতো ব্যবহৃত হচ্ছে। যেমন হচ্ছে এই যে ফলেছে, তারপর হচ্ছে টকেছে বা টকে, বা ছাপা ছেপেছে, এগুলা কি হলো? এগুলা হচ্ছে এগুলা হচ্ছে যে এগুলা হচ্ছে যে আমাদের একদম মৌলিক ধাতুর এক্সাম্পল। আশা করি তোমরা নাম ধাতু আর নাম ধাতুর যে ক্রিয়া এটাও বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখি, এরপরে খুবই ইন্টারেস্টিং একটা ক্রিয়া সম্পর্কে আমরা পড়বো, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। আচ্ছা, এইটা একটু বোঝার চেষ্টা করি। আমরা নাটক বা সিনেমায় আমরা দেখেছি না যে একজন প্রডিউসার থাকে? বলো তো প্রডিউসারের টাকাটা আসলে কি, বা প্রডিউসারের কাজটা আসলে কি? আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো প্রডিউসারের কাজটা কি। নাচা, গাওয়া, স্ক্রিপ্ট লেখা, কি করা প্রডিউসার করেটা কি? যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে বা প্রডিউসার ভার্ব বলে, ঠিক আছে। সংস্কৃত ব্যাকরণে একে বলা হয় নিজন্ত ক্রিয়া, নিজ অন্ত ক্রিয়া, মানে নিজে কাজ করে না অন্যকে খাটায়, এটা হচ্ছে নিজন্ত ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, অনেকে এত বুদ্ধিমান তোমরা লিখেছো যে প্রযোজকের কাজ হচ্ছে প্রযোজনা করা। আচ্ছা, প্রযোজনা করা মানে কি এটা বুঝি। প্রযোজনা করা মানে হচ্ছে একটা নিজে সরাসরি কাজ না করা, বরঞ্চ একটা কোঅর্ডিনেশন করা। তার মানে হচ্ছে প্রযোজকই মূলত ফিক্স করে যে কে কপিরাইটারটা কে হবে, স্ক্রিপ্ট রাইটারটা কে হবে, নায়ক কে হবে, নায়িকা কে হবে, ডিরেক্টর কে হবে, অ্যাকশন স্টান্টগুলো কিভাবে করা হবে, কত টাকা কোথায় ব্যয় করা হবে। এরপরে সিনেমাটা পুরোপুরি বানানো হয়ে গেলে সেটা সেন্সর বোর্ডে পাঠানো, সেন্সর বোর্ড থেকে যে ফিডব্যাকগুলো আসে সেগুলো ইনকর্পোরেট করা, পরবর্তীতে চলচ্চিত্রটা ডিস্ট্রিবিউশনের কাজ, অসংখ্য কাজ আমাদের এই যে প্রডিউসার ভদ্রলোক তাদেরকে কিন্তু করতে হয়। কিন্তু এর কোনো কাজটাই উনি নিজে করেন না, এই কাজটা তিনি হচ্ছে করান। তার মানে হচ্ছে নাটকে আমরা দেখি যে কে নাচছে, নায়ক নাচছে, নায়িকা নাচছে, নাচাচ্ছে হচ্ছে প্রডিউসার, বুঝছো। তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটার হচ্ছে স্ক্রিপ্ট লিখেছে, তারপর হচ্ছে মনে করো চলচ্চিত্র যে সেটা লেখা হয়েছে, লিখেছে একজন কিন্তু লিখিয়েছে প্রডিউসার, লিখিয়েছে কে? লিখিয়েছে হচ্ছে প্রযোজক, ঠিক আছে। তারপরে দেখি, তো আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি, যে করাবে অর্থাৎ প্রযোজনা করবে, যে করাবে অথবা প্রযোজনা করবে তাকে বলা হবে প্রযোজক কর্তা, তাকে বলা হবে প্রযোজক কর্তা। আর যে করবে অর্থাৎ যার দ্বারা ক্রিয়াটা সম্পাদন করা হবে সেই হবে প্রযোজক কর্তা, বুঝছো। এই দুটো তো বুঝলাম। প্রযোজক কর্তা কোনটা? যেটা হচ্ছে যে করাচ্ছে, মানে যে বেচারা প্রডিউসার সে হচ্ছে প্রযোজক কর্তা। আর অন্য আরেকটা যেটা কর্তা আছে সেই কর্তাটা বাই ডিফল্ট হয়ে যায় প্রযোজ্য কর্তা। এখন এই ধরনের বাক্যে, যে বাক্যে একজন প্রযোজক থাকে, একজন প্রযোজক কর্তা থাকে, একজন প্রযোজ্য কর্তা থাকে, সেই বাক্যে বাই ডিফল্ট যে ক্রিয়াটা ব্যবহার করা হয় সেই ক্রিয়াটা হয়ে যায় কি? প্রযোজক ক্রিয়া। সেই ক্রিয়াটা হয়ে যায় প্রযোজকের ক্রিয়া বা প্রযোজকের লীলা নৃত্য, সেটা হয়ে যায় কি? প্রযোজক ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তোমরা আজকে বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছো। স্টুডেন্ট সংখ্যা কম হলেও মনোযোগ দিয়ে যদি ক্লাস করো আর ইরিলেভেন্ট কমেন্ট না করো তাহলে কিন্তু ক্লাস খুবই এনজয়েবল হয়, যেমনটা কিনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নেই একদম সহজে, সেটা হচ্ছে
সাপুড়ে সাপ খেলায়। তার মানে এই যে সাপ যে খেলছে, এই খেলাটা কিন্তু সে নিজে নিজে খেলছে না, এইটা হচ্ছে কেউ একজন তাকে দিয়ে খেলাচ্ছে, এই কারণে সে খেলছে। ঠিক আছে, প্রযোজককর্তা এখানে কোনটা? প্রযোজককর্তা হচ্ছে সাপুড়ে, কারণ সাপুড়ে এখানে নিজে না খেলে সাপটাকে খেলাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এই যে সাপটা সেটা অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা অন্যের মাধ্যমে একটা কাজ করছে, মানে হচ্ছে নাটক সিনেমার নায়ক নায়িকাদের মতো সে নাচছে, ঠিক আছে, বা খেলা দেখাচ্ছে, এই কারণে সাপটা হয়ে যাচ্ছে এখানে প্রযোজ্যকর্তা। আর খেলায় এটা কি? দেখো এখানে যে ক্রিয়াটা রয়েছে বাই ডিফল্ট, এই বাক্যে যে ক্রিয়াটা রয়েছে সেই ক্রিয়াটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে প্রযোজক ক্রিয়া। বুঝছো? আচ্ছা, তারপরে ফারজানা ইয়াসমিন বলছে ভাইয়া ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেন, এরপর ইমরান ভাইয়ের ক্লাস আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ক্লাস মোটামুটি দ্রুতই শেষ করে দিব। মা শিশুকে চাঁদ দেখায়, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কোনটা প্রযোজক কর্তা, কোনটা প্রযোজ্যকর্তা, আর কোনটা প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এই যে তোমাদের এক্সাম্পলগুলো, শাম্মী আলমের মা শিশুকে মার দিচ্ছেন, আরেকজন বন্ধু বলো যে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এই ধরনের ভায়োলেন্ট এক্সাম্পল তোমরা কোথা থেকে শিখেছো? এই ধরনের ভায়োলেন্ট এক্সাম্পল তো পরীক্ষায় আসে না। আচ্ছা, তারপরে দেখি, এরপরে আমরা যৌগিক ক্রিয়া দেখব। একটা সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়া যদি একসাথে একটা বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে। ঠিক আছে, কি বলে? সেটাকে যৌগিক ক্রিয়া বলে। এবং বলাই বাহুল্য, যেহেতু এখানে একটা সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়া আছে, তার মানে এখানে বাই ডিফল্ট ক্রিয়া থাকবে অ্যাট লিস্ট দুইটা। ক্রিয়া থাকবে কয়টা? ক্রিয়া থাকবে দুইটা। দেখো এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, একটু মার্ক করে দেই। একটা হচ্ছে যে এখানে ক্রিয়া থাকবে দুইটা, আর প্রথমটা অসমাপিকা, পরেরটা সমাপিকা। এইটা তো একটা মনে রাখা একটু ক্রিটিক্যাল ব্যাপার, কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা কিভাবে মনে রাখবো। আমি কিভাবে মনে রাখতাম সেটা তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তোমরা মনে রাখতে পারবা। তো দেখো, প্রথমটা অসমাপিকা, পরেরটা সমাপিকা, তাই তো? আর এই অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়াকে একসাথে বলা হয় যৌগিক ক্রিয়া। তার মানে হচ্ছে যৌগিক ক্রিয়া ইজ ইকুয়ালস টু অসমাপিকা প্লাস সমাপিকা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মনে রাখবো কিভাবে যে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা। দেখো, অ, আমি যদি বর্ণমালা সিরিয়ালে যাই, প্রথমে কি আসে? অ আসে না? একদম সবার আগে সিরিয়ালে যেটা আসে সেটা হচ্ছে অ, স্বরে অ। তার মানে হচ্ছে এইখানে যে প্রথমটা কি হবে? প্রথমটা হবে অসমাপিকা, কারণ অ এর সিরিয়াল আগে আসে। আমরা এইভাবে করে মনে রাখতে পারি। অবভিয়াসলি এটা কোনো ভ্যালিড বা লেজিট রিজনই না, এটা জাস্ট মনে রাখার একটা ট্রিক। আমরা মনে রাখবো যে প্রথমটা অসমাপিকা হবে, কারণ হচ্ছে অ এর সিরিয়ালটা আগে, আর প্রথমটা অসমাপিকা হলে পরেরটা তো বাই ডিফল্ট সমাপিকা ক্রিয়া হবেই হবে। এবং দুইটা মিলে কি হবে? দুইটা মিলে হয়ে যাবে কি? যৌগিক ক্রিয়া। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আমি বই পড়ে ঘুমাবো, এখানে দুইটা ক্রিয়া দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পড়ে, আরেকটা হচ্ছে ঘুমাবো। তাহলে আগের ক্রিয়াটা যদি অসমাপিকা হয়, যেহেতু অ এর সিরিয়াল আগে, স্বরের সিরিয়াল যেহেতু আগে, এইটা যেহেতু আগে হবে, তাহলে কি হবে? অসমাপিকাটা কি হবে? আগেরটা হবে। তার মানে আমি বই পড়ে ঘুমাবো, এইখানে পড়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ঘুমাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমাদের মনে রাখতে হবে না যে কোনটা সমাপিকা ক্রিয়া, আমরা শুধু মনে রাখবো প্রথম যেটা সেটা অসমাপিকা ক্রিয়া, পরেরটা বাই ডিফল্ট সমাপিকা ক্রিয়া হবে। এটার একটা রিজন, এটার একটা কারণও তোমাদেরকে বোঝাই, যাতে করে তোমরা যদি হুট করে অ আগে হবে এই ট্রিকটাও ভুলে যাও, তাহলে কিভাবে ব্যাপারটা মনে রাখবা। দেখো, আমি বই পড়ে ঘুমাবো, ঠিক আছে, এই যে এক্সাম্পলটা আছে, এখানে পড়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ঘুমাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন ইন্টারেস্টিংলি আমরা যদি ঘুমাবোটা বাদ দিয়ে দেই তাহলে কি হয়? আমি বই পড়ে, হোয়াট উইল আই ডু আফটার রিডিং দ্য বুক। তার মানে হচ্ছে এখানে যে বাক্যটা, সে বাক্যটার অর্থ অসম্পূর্ণ আছে, অপ্রকাশিত আছে, অপূর্ণাঙ্গ আছে। এই কারণে আমি বই পড়ে, এখানে যে পড়েটা, এই পড়েটা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো আবার ঘুমাবো নিয়ে আসলাম। এখন যদি আমরা এরকম দেখি যে, দেখো, আমি পড়ের সাথে যেহেতু কর্ম হচ্ছে বই, আমি ঘুমাবো, যদি শুধুমাত্র এতটুকু থাকতো,
আমি ঘুমাবো, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স প্রকাশ করে, এই কারণেই এটা কিন্তু তখন একটা সমাপিকা ক্রিয়া। তার মানে আমরা দুইটা ট্রিক শিখলাম কিভাবে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া মনে রাখবো। সমাপিকা আর অসমাপিকার মধ্যে যখন দুইটাই একই সাথে থাকবে, অর্থাৎ যোগের ক্রিয়া হিসেবে দুইটাই থাকবে, তখন আমরা মনে রাখবো যে যেই ক্রিয়াটা আগে, অর্থাৎ যে ক্রিয়াটা অ দিয়ে শুরু, মানে হচ্ছে অ আগে, সেটা হচ্ছে অসমাপিকা, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে বাই ডিফল্ট সমাপিকা ক্রিয়া। আর যদি মনে নাও থাকে তাহলে আমরা বাক্যটা লিখে বাক্য থেকে একটা একটা করে ক্রিয়া কেটে দেখব যে কোন ক্রিয়াটা প্রকাশ যদি থাকে তাহলে বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আর কোন ক্রিয়াটা যদি না থাকে বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তাহলে আমরা খুব সহজেই বাক্যের সমাপিকা আর অসমাপিকা ক্রিয়াটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, অঙ্গিকা দেবনাথ বলছে ভাইয়ার কণ্ঠ মাঝে মাঝে অন্যরকম লাগে, কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তো, এই কারণেই আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি। আশা করি তোমরা এই ব্যাপারটাও ক্লিয়ারলি বুঝে ফেলেছো। আর এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমাদের বাসায় পড়ার জন্য থাকলো, যেহেতু তোমাদের ইমরান ভাইয়ের ক্লাস আছে আমি একটু দ্রুত এগোই। এরপরে হচ্ছে মিশ্র ক্রিয়া, খুবই ইন্টারেস্টিং। মিশ্র ক্রিয়া বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে, আগেও কিন্তু এটা পড়েছিলাম নাম ধাতুর সাথে, মনে আছে? নাম ধাতুর সময় কিন্তু আমরা পড়েছি বিশেষ্য, বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা, যা, কাট, ছাড়, ধর, মার ইত্যাদি ধাতুযোগে গঠিত ক্রিয়াকে মিশ্র ক্রিয়া বলে। তার মানে হচ্ছে, অর্থাৎ গঠন প্রক্রিয়াটা আমরা দেখি, গঠন প্রক্রিয়াটা হচ্ছে বিশেষ্য বা অনুকার অব্যয় যোগ ক্রিয়াপদ ইকুয়ালস টু মিশ্র ক্রিয়া। তার মানে হচ্ছে আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এইখানে বিশেষ্য অথবা বিশেষণ অথবা ধনাত্মক অব্যয়ের সাথে কর, হ, দে, পা ইত্যাদি যুক্ত হবে, যুক্ত হয়ে সেই ধাতুযোগে যে ক্রিয়াটা গঠন করা হবে সেই ক্রিয়াটাকে বলবো আমরা মিশ্র ক্রিয়া। অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ বা অনুকার অব্যয় যোগ ক্রিয়াপদ ইকুয়ালস টু মিশ্র ক্রিয়া। বুঝছো? এই জিনিসটা মনে রাখবা, এটা একটু বোল্ড করে দেই, এটা তোমরা তাহলে মনে রাখতে সুবিধা হবে। পড়ার সময় এটা একটু বারবার মনোযোগ দিয়ে পড়বে, তাহলেই মনে থাকবে, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ বা অনুকার অব্যয় প্লাস ক্রিয়াপদ ইকুয়ালস টু মিশ্র ক্রিয়া। আচ্ছা দেখো তো, একটু এক্সাম্পল দেখি। এখানে দেখতে পাচ্ছি যে বিশেষ্য আছে অথবা বিশেষণ অথবা অনুকার যোগ ক্রিয়াপদ ইকুয়ালস টু মিশ্র পদ, বা এই পদের যে ক্রিয়াটা সেটাই হচ্ছে মিশ্র ক্রিয়া। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম, এখানে যে আমরাটা আছে এই আমরাটা হচ্ছে একটা বিশেষ্য না, এখানে এটা বেসিক্যালি এই যে তাজমহলটা, এই তাজমহলটার কথা বলা হচ্ছে, যে মনে করো তাজমহল দর্শন করলাম, এই যে তাজমহলটা এটা হচ্ছে এখানে বিশেষ্য বা নাউন, এরপরে যে দর্শনটা এইটা হচ্ছে কি, এই দর্শনটা হচ্ছে এখানে ক্রিয়াপদ, এবং এই দর্শনের সাথে যখন আরেকটা কর আছে, এই যে দেখো কর থেকে আরেকটা যুক্ত হয়েছে না, করলাম, তখন সেটা দুইটা মিলে হয়ে গেল কি, দুইটা মিলে হয়ে গেল মিশ্র ক্রিয়া। অর্থাৎ এখানে একটা বিশেষ্য পদ আছে আর একটা ক্রিয়াপদ আছে, খুবই সহজ মনে রাখা, বিশেষ্য পদ যোগ ক্রিয়া। ঠিক আছে, মনে করো বিশেষ্য পদ যোগ ক্রিয়া, এভাবে মনে রাখবা, বিক্রিয়া, বিক্রিয়া, বিশেষ্য পদ যোগ ক্রিয়া, বিক্রিয়া। বিক্রিয়া হলে কি হয়? বিক্রিয়া হলে ব্যাপারটা মিশ্র হয়ে যায়, বিক্রিয়া হলে ব্যাপারটা মিলেমিশে যায়। যেমন হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের যদি বিক্রিয়া হয় তাহলে দুইটা মিলে মিশে পানি তৈরি হয়। একই রকম ভাবে বিশেষ্য পদের সাথে যদি ক্রিয়াপদ যোগ হয় বা বিক্রিয়া করে তখন যেটা হয় সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। ঠিক আছে, তারপরে একদম লাস্টের দিকে চলে এসেছি, একটা উদাহরণ দেই তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যে কাজটি ভালো করেছে, এখানে ভালো বিশেষণ পদ এবং করেছে ক্রিয়াপদ, অতএব ভালো করেছে একত্রে মিশ্র ক্রিয়া। বুঝছো? যখন দুইটা একসাথে যোগ হবে তখন এটা মিশ্র ক্রিয়া। এছাড়া আচ্ছা, এইখানে দাঁড়াও, তোমাদেরকে এই একটা এক্সাম্পল না দিয়ে এইখানে যে কিছু উদাহরণ আছে সেগুলো দিয়ে বোঝাই। কিছু উদাহরণ দিলেই আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা তাজমহল দর্শন করলাম, এখানে এই যে দর্শন করলামটা, এই দর্শন করাটা একটা মিশ্র ক্রিয়া। গোল্লায় যাও, গোল্লায় যাওয়াটা একটা মিশ্র ক্রিয়া। ঝিমঝিম করছে একটা মিশ্র ক্রিয়া।
কেন? কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, আগের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে কারণ এখানে বিশেষ্য পদের সাথে বা বিশেষণ পদের সাথে বা অনুকারের সাথে একটা ক্রিয়াপদ যুক্ত হয়েছে। যখন একটা বিশেষ্য অথবা বিশেষণ অথবা অনুকার অব্যয়ের সাথে একটা ক্রিয়াপদ যোগ হয় বা বি এর সাথে যখন ক্রিয়া যোগ হয়, বিশেষ্য বা বিশেষণের সাথে যখন ক্রিয়া যোগ হয়, বিক্রিয়া হয়, তখন দুইটা মিলে মিশে একটা নতুন জিনিস উদ্ভব হয়, সেটা হচ্ছে আমাদের মিশ্র ক্রিয়া। আশা করি তোমরা পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে সর্বনাম পদটাও পড়াবো আজকে, কিন্তু যেহেতু তোমাদের আজকে ইমরান ভাইয়ের ক্লাস আছে এরপরে, আর সর্বনাম পদটা পড়াতেও যেহেতু আরও বেশ কিছু সময় লাগবে, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের ওভারঅল যে স্লাইডটা দিব, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, টোটাল স্লাইডটার মধ্যে সর্বনাম পদটাও দিয়ে দিব এবং এক্সপ্লেনেশনগুলো লিখে দিব, যাতে তোমরা একদম জাস্ট রিডিং পড়লেই বুঝতে পারো। এই জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী যে আমি আজকের ক্লাসটা হয়তো বা যদি একটু ফাস্ট পেসে পড়াতাম তাহলে শেষ করতে পারতাম, কিন্তু ক্লাসের আগেই শুরুতেই যেটা বলেছি, আমি যেহেতু একটু অসুস্থ, আমি যদি এই মুহূর্তে খুব এফোর্ট দিয়ে পড়াই, দেখা যাবে যে মানে এই অসুস্থতার জেরটা যদি টানি বা নিজের উপর যদি আরও প্রেশার দেই, তখন দেখা যাবে যে আগামী এক সপ্তাহে হয়তো বা তোমাদের কোনো ক্লাস নিতে পারছি না। এই কারণে তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের আজকের ক্লাসে ক্রিয়াপদটা ভালো মতো বুঝলেও সাথে যে সাইড প্যাকেজে সর্বনামটা পড়ার কথা ছিল সেটা তোমাদেরকে পড়াতে পারি নাই। তবে তোমাদের কোনোই মন খারাপ করার কিছু নাই, তোমাদেরকে যে স্লাইডটা দিব সেটার মধ্যে তোমরা সব কিছু পাবা। আজকের ক্লাসটাতেও আমি দুঃখিত যে অসুস্থ দেখে খুব বেশি এনার্জেটিকভাবে পড়াইতে পারি নাই, তবে আশা করি আগামী সপ্তাহে যখন দেখা হবে তখন আমরা ফুল অন এনার্জি থাকবো। এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।